বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 15 সালে মুক্তিপ্রাপ্ত এক ভয়ঙ্কর জাপানি সাইকোলজিক্যাল হরর মুভি ট্যাগ। এই মুভি দেখতে যতটা অদ্ভুত লাগে, গল্পটা তার চেয়েও অনেক বেশি রহস্যময় ও মানসিকভাবে নাড়া দেওয়া এক কাহিনী। এই মুভির প্রধান চরিত্র এলিজা, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সে আসলে বাস্তব কোনো মানুষ নয়, বরং এক ভার্চুয়াল জগতের চরিত্র। একজন বৃদ্ধ গেম ডেভেলপার তার ডিএনএ থেকে তাকে ও আরও অনেক মেয়েকে নিয়ে এক নিষ্ঠুর ভিডিও গেম তৈরি করেছে, যেখানে তারা বারবার মরে আবার জন্ম নেয়। আর এই ভয়ঙ্কর চক্র থেকেই বেরিয়ে আসার লড়াই হলো আজকের গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেন। গল্পের শুরুতে দেখা যায় দুটি স্কুল বাস ছাত্রীদের নিয়ে স্কুলের দিকে যাচ্ছে। বাসে তখন অনেক মেয়ে স্কুল স্টুডেন্ট ছিল। হাসি, গল্প, আনন্দে মেতেছিল সবাই। সেখানে তাদের মধ্যে একজন শান্ত স্বভাবের মেয়েকে আমরা দেখতে পাই, যার নাম এলিজা। সে চুপচাপ নিজের নোটবুকে কিছু লিখছিল। ঠিক তখনই তার এক বান্ধবী তার নোটবুক টেনে নিতে যায়, আর সাথে সাথে তার কলমটা নিচে পড়ে যায়। এলিজা কলমটা তুলতে নিচু হতেই হঠাৎ এক অদ্ভুত প্রবল বাতাস এসে দুই বাসকেই মাঝখান থেকে কেটে ফেলে। এক মুহূর্তে সব মেয়ে দুই টুকরো হয়ে মারা যায়, কিন্তু এলিজা নিচু হয়ে থাকার কারণে বেঁচে যায়। মাথা তুলে দেখে পুরো বাসটাই মাঝখান থেকে কাটা, আর বাসের সকলের মাথা কাটা। তাদের দেহ থেকে রক্ত এসে এলিজার গায়ে পড়তে থাকে। এটা দেখে ভয়ে তার শরীর কাঁপতে শুরু করে। এবার সে ভয়ে বাস থেকে নেমে চিৎকার করতে করতে দৌড়াতে শুরু করে। সামনের দিকে তখন দেখা যায় সেই অদৃশ্য বাতাস যেন তার দিকেই আসছে। এলিজা প্রাণপণে দৌড়াতে থাকে। দৌড়ানোর সময় সে সামনে আরো 4 জন মেয়েকে দেখতে পায়, আর তাদের চিৎকার করে ঝুঁকতে বলে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এক মুহূর্তেই বাতাস তাদের মাঝখান থেকে কেটে ফেলে। এসব দেখে এলিজা দিশেহারা হয়ে যায় এবং এবার এলিজা জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে এলিজা এক সময় নদীর ধারে গিয়ে পৌঁছায়, আর সেখানে দেখা যায় চারপাশে অসংখ্য কাটা মৃতদেহ পড়ে আছে। আসলে সবাই সেই অদ্ভুত বাতাসে কাটা পড়ে মারা গেছে। সেই নদী পার হয়ে এলিজা হাঁটতে হাঁটতে এক নতুন স্কুলে পৌঁছায়। এখানকার ইউনিফর্ম ছিল আলাদা, মানে এটা তার আগের স্কুল নয়। তখনই এক মেয়ে এসে এলিজাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। অবাক ব্যাপার হলো সেই মেয়েটা তার পুরনো বান্ধবীর মতোই, কিন্তু মিৎসুকো তাকে চিনতে পারে না। এমনকি এই স্কুলের সবাই এলিজাকে চিনতে পারলেও এলিজা কাউকে চিনতে পারে না। আমরা বুঝতে পারি গেমের পরের লেভেল শুরু হয়েছে। আমি মুভির শুরুতেই বলেছিলাম যে এলিজা আসলে কোনো মানুষ না, সে একজন গেমের ক্যারেক্টার মাত্র, আর তাকে নিয়ে গেম খেলেন এক গেমার। তবে এলিজা মনে করেন সে সত্যি সত্যি একজন মানুষ। আর হ্যাঁ, গেমার যখন তাকে এক লেভেল থেকে আর এক লেভেলে নিয়ে যায়, তখন এলিজা পেছনের লেভেলের সবকিছু মনে থাকলেও তার আশেপাশের বন্ধু, মানুষজন, জায়গা সব রিস্টোর হয়ে যায়।
এরপর দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। ঠিক তখনই আবার প্রবল বাতাস ওঠে। এলিজা তখন ভয় পেয়ে ভবনের ভেতরে দৌড়ে ঢুকে পড়ে। বান্ধবী তাকে শান্ত করে আর কি হয়েছে সেটা জানতে চায়। তখন সে তার সাথে বাসে ঘটে যাওয়া সকল কাহিনী তার বান্ধবীকে বলে। এসব কথা শুনে এলিজার বান্ধবী এলিজার হাতটা ধরে জানালার বাইরে নিয়ে যায় আর বলে, দেখ, এটা তো শুধু বাতাস, ভয় পাবার কিচ্ছু নেই। এভাবে চলে যায় কয়েক মাস। এরপর একদিন এলিজা ও 3 বান্ধবী মিলে স্কুল পালানোর সময় শিক্ষিকার সামনে পড়ে যায়। শিক্ষিকা তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই তারা 4 জন সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ তারা ক্লাসে ফিরে আসে। ক্লাসে বসে থাকতে থাকতে এলিজা দেখে নিচে একটা সাদা বালিশ পড়ে আছে। এলিজা তখন কিছু চিন্তা না করে বালিশটা তুলতে নিচু হতেই শিক্ষিকা পাগলের মতো ক্লাসে গুলি চালাতে শুরু করে এবং সব ছাত্রীরা এক মুহূর্তের মধ্যে মারা যায়। শুধু এলিজা বেঁচে যায়। শিক্ষিকা এবার এলিজার কাছে আসে আর বলে, তোর সাহস হয় কি করে ক্লাস থেকে পালানোর? শিক্ষিকা এবার এলিজাকে মারতেই যাবে, ঠিক তখনই 2 জন মেয়ে এসে তাকে বাঁচায় আর তারা পালানোর চেষ্টা করে। কিন্তু তারা দরজায় আসতেই আর একজন শিক্ষিকা এসে এলিজাকে বাদে তাদের 2 জনকে গুলি করে মেরে ফেলে। বরাবরের মতো এলিজা আবার বেঁচে যায়। এরপর ক্লাসের সবাই ক্লাস থেকে বের হয়ে দৌড়াতে থাকে বাহিরের দিকে। এদিকে স্কুলের সকল শিক্ষিকারা তাদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে কোনো রকমে পালিয়ে তারা বাইরে চলে আসে আর বাইরে আসতেই আবার সেই অদৃশ্য বাতাস এসে এক ঝলকে সবাইকে কেটে ফেলে। আবারও এলিজা একমাত্র জীবিত থাকে। এলিজা আবার পালাতে পালাতে মেন শহরে ঢুকে পড়ে আর পুলিশের কাছে গিয়ে স্কুলে কি হয়েছে সব জানায়। কিন্তু পুলিশ অফিসার এলিজার কথাগুলো বিশ্বাস করে না। এবার পুলিশটা আয়না দেখিয়ে বলে, তুমি তো স্কুল ড্রেসই পরনি, তাহলে তুমি স্কুলে গেলা কখন? এলিজা তার এই কথা শুনে এবার আয়নায় তাকিয়ে দেখে আসলেই সে পুরো পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ নতুন এক লেভেলে প্রবেশ করেছে। মানে আগে তার সাথে যা কিছু হয়েছে সব রিস্টোর হয়ে গেছে। তো এবার আমরা পুলিশ আর এলিজার কথাবার্তা শুনে বুঝতে পারি এলিজার বিয়ে হতে যাচ্ছে আর পুলিশটা তাকে অন্য নামে ডাকছিল। তারপর তাকে সেই চার্চে নিয়ে যায় যেখানে তার বিয়ে সম্পন্ন করা হবে। সবাই তাকে অভিনন্দন জানায়। সেখানে সে আবার তার সেই বান্ধবীকেও দেখতে পায় যে আগেই মারা গিয়েছিল। এলিজা জানতে চায়, তুমি তো মারা গিয়েছিলে, তাহলে ফিরে এলে কিভাবে? বান্ধবী তখন তাকে বলে, চুপ থাকো, আমরা কারোর নিয়ন্ত্রণে আছি। মানে সে সেই গেমারের কথা বলছে যে তাদের মাধ্যমে গেম খেলছে। বিয়ের অনুষ্ঠান শুরু হতেই বান্ধবী পাগলের মতো সবাইকে হত্যা করতে শুরু করে। রক্তে ভেসে যায় চার্চ। এলিজা হতভম্ব হয়ে যায়। তারপর তার হাতে একটা ভাঙা বোতল দিয়ে বান্ধবী তাকে বলে, নিজেকে বাঁচাও। তার বান্ধবী চলে যায়।
এরপর মঞ্চে গিয়ে এলিজা দেখে বর নেই, বরং কফিনে একটা বিশাল শূকর রাখা। রাগে এলিজা সেই বোতল দিয়ে শূকরের গলায় আঘাত করে, রক্ত ছিটকে বেরিয়ে আসে। এবার এলিজা একে একে সবাইকে মারতে থাকে। তখনই তার বান্ধবীও সেখানে আসে, আর তারা দুইজন তাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে এবং দুইজন দুই দিকে দৌড় লাগায়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ এলিজা একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আর নিজের দিকে চেয়ে দেখে সে এখন দৌড় প্রতিযোগিতার পোশাক পরে আছে, মানে সে নিজের অজান্তেই আরেক লেভেলে চলে আসে। সে তখনও বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে এসব।